ফালতু এগুলো মানুষের হাইট লাগবে না, কোম্পানি টিকবো। নমস্কার স্যার, গুড মর্নিং, কেমন আছেন? আসিফ ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, আমরা ইয়ার কোশ্চেন তো কিছু আলোচনা করছিলাম না লাস্ট ক্লাসে? স্যার ওই কেস স্টাডি নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম স্যার। ওই যে কার কিনেছিল একজন মালিক না আসে, তার কাছ থেকে কার রিলেটেড প্রিভিয়াস ক্লাস। এর কোশ্চেন কত ছিল এটা? এর কোশ্চেন কি ডিসেম্বর 2019 ছিল? এটা ছিল না 1C, এটা ছিল? কথা শোনা যাচ্ছে? আপনারা শুনতেছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। এখন আমাকে একটু বলতে হবে তো আসলে ইয়ার কোশ্চেন কি এটা ছিল কিনা। জি স্যার, এটা ছিল। 1C? জি স্যার, এটা ছিল। আচ্ছা, এটার সাথে রিলেটেড দুইটা কোশ্চেন ছিল বলছিলাম, এই দুইটা কোশ্চেন কোনগুলা? দুইটা কোশ্চেন বুঝতে পারতেছি না স্যার, কিসের? এই যে ওই এই কেসের সাথে রিলেটেড বলছিলাম। আচ্ছা, আমরা ওই এখানে কি কেবি টেম্পলেটটা রিলেটেড ছিল এই কেসের সাথে?
আরেকটা বলছিলাম মনে নো সেলার হ্যাজ given the better title than he himself has, ওইটা ছিল এই দুইটার সাথে কিছু রিলেটেড ছিল বলছিলাম মনে হয় এই কোশ্চেনটা এই কেসটা। আচ্ছা আমরা আবার পড়ি। Mr. Jolil bought a car from Mr. Jia at a price of 20 lakh. Mr. Jolil used the car for 6 months. Then it was revealed that Mr. Hogg is the real owner of that car. Mr. Jolil demanded full paid amount of 20 lakh from Mr. Jia. Mr. Jia refused to pay a full amount, stating that Mr. Jolil has used the car for 6 months. Describe the consequence of this case. আপনারা শেয়ার করেন কি মনে করতেছেন। এটা কেবি ট্যাবলেটের সাথে রিলেটেড, ঠিক আছে? বলেন না, জিয়া যে রিফিউজ করতেছে জলিলকে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কনসিকুয়েন্সটা কি হবে এই কেসের? স্যার এটা কি ডেবিট এমপ্লয় ছিল নাকি ইয়েটা ছিল স্যার, এই যে নন ওনার? আচ্ছা নন ওনার দিয়ে বললে বলেন না কি বুঝতেছেন বলেন। নন ওনার দেখছিলাম একবার হালকা, কিন্তু এটা ডিটেইলস ওভাবে ছিল না স্যার। ওখানে আমরা বলছিলাম নন ওনার হয়েও দেয়া যাবে, তো যে প্রকারগুলোতে দেয়া যাবে সেই প্রকারগুলোতে জিয়াতে পড়তেছে না, তো জিয়াতে পড়তেছে না। যে কয়টা ওখানে পয়েন্ট ছিল সেই কয়টাতে একটা ছিল কো ওনার, 3-4 জনের মধ্যে যদি একজন, তো ওইরকম তো জিয়া না। তারপর ছিল যে যদি মালিকের কোনো ইনডিউস মানে এমন কোন কাজে আপনি পরিচিত হচ্ছেন যে আসলে জিআর অথরিটি আছে, বা এজেন্ট, অথবা ছিল আপনার আরো কয়েকটা কি পয়েন্ট ছিল ওখানে, যেগুলা দিয়ে আপনি বুঝতেছেন হচ্ছে এটা জিআর অথরিটি আছে সেল করার। এই ধরনের কোনো কিছুতে এখানে জিআর সাথে যে রিয়েল মালিক হকের সাথে রিলেশন তো বুঝা যাচ্ছে না। জি স্যার, এটা ওভাবে কিছু বলে নাই। তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত কি হতে পারে? স্যার আমাদের ল আছে যে যদি স্থায়ী সম্পত্তির মানে জীবিত ব্যক্তি বলার জন্য যদি কেউ সেটাকে অধিকার হিসেবে পায় তাহলে তাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি। তো মিস্টার জলিল জিআর কাছে, জিআর কি এই ধরনের কি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি আছে যে ওই গাড়িটা বিক্রয় করার তার ইখতিয়ার আছে? না, ওইরকম এখানে কিছু বুঝতে পারছে না, বোঝা যাচ্ছে না। তাহলে আমার এখানে বলছে যে মিস্টার হক ইজ রিয়েল ওনার,
হ্যাঁ রিয়েল ওনার যদি হয়, এখানে মিস্টার হক দাবি করতেছে যে তিনি হচ্ছে কারের প্রকৃত মালিক। স্যার এখন কথা হলো যে ওই যে মিস্টার জলিল চেয়ার কাটতে গেছে, এখন ওনার গাড়ির যে কাগজপত্রের যে প্রকৃত মালিক কে সেটাও কিন্তু আইডেন্টিফাই করার মতো কোনো সেখানে দেওয়া নাই। এখানে লিখিত ভাবে বোঝা যাচ্ছে যে মিস্টার হক, কিন্তু কাগজপত্রে কার নাম আছে? কাগজপত্রে না থাকলে মিস্টার জলিল তো আর চেয়ার কাছে কিনতে পারে না, কারণ আপনার নামে যদি না থাকে। সেই জন্য আমি বলছিলাম যে এখানে কেবি ট্যাম্পটারের কিছু জিনিস অ্যাপ্লাই হচ্ছে, কারণ সে তো তাহলে তখন কেনার সময় সচেতন ছিল না। কারণ সাধারণত তো আমরা একটা জি স্যার, ওইটা হ্যাঁ। গাড়ি, সেই জন্য বলছি দুইটা কোশ্চেনে বলছিলাম যে এই কেসটার সাথে রিলেটেড, কারণ ওখানে আপনাকে এফিডেভিট, কারণ একটা অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে আপনার যে যদি আপনার যে আমরা গাড়ির কাগজপত্র দেখি না, সেখানে তো অবশ্যই যার যে ওনার তার নাম ওখানে থাকবে। থাকবে। তাহলে এখানে তো আমরা তাহলে উল্টো ব্যাখ্যা দিতেই পারি যে কাগজপত্র যদিও এখানে বলা নাই, বিষয়টা উচ্চ আছে, তাহলে যে আর বিষয়টা আনা যেতে পারে। একটা কাগজপত্রের ইস্যুটা এখানে একটা ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, মিডিল পয়েন্ট আমাদের এখানে, এটা মেইন পয়েন্ট একেবারে। দুই তিনটা অ্যাঙ্গেলে বলতে পারি। ফার্স্টে আপনি নন ওনার দিয়েও বলতে পারেন, আসলে মানে নন ওনার হয়েও যারা সেল করতে পারে এই ধরনের ক্রাইটেরিয়া কয়েকটা বললে আসলে বলতে হবে যে আপনার জিআর তো এমন কোন ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে না যেখান থেকে আমরা বুঝতেছি আসলে ওর অথরিটি আছে সেল করার এই ধরনের। কিন্তু আবার অন্য দিক দিয়ে বলতে হবে যে জলিল যে কিনতেছে তখন তো ও ওই অ্যাওয়্যার হয়ে কিনা উচিত ছিল। তো সেই ক্ষেত্রে সবগুলো কাগজপত্র যদি সে তখন দেখতো, তখন হয়তো সে বুঝতো যে আসলে রিয়েল ওনারটা কে। সেটা হচ্ছে তার ফল্ট ওই স্টেজে। তো সেখানে এসে ও যদি পুরো অ্যামাউন্ট আপনার ফেরত চাই ও জিয়া থেকে, তাইলে অন্তত লিগেল দিক দিয়ে যদি চিন্তা করা হয় তখন তো সে তার ফল্টের কারণে, যেহেতু এটা পরবর্তীতে এসে দেখা যাচ্ছে মালিকও না, সেই ক্ষেত্রে আপনার সে ডিমান্ড করলেও আপনার লিগেলি তো জিয়া থেকে এটা আপনার কালেক্ট করার জন্য লিগেল সাপোর্ট সে পুরোপুরি পাবে না। জি স্যার, এটাই হবে স্যার। এটা আসলে ওই হকের এখানে কোনো কিছু বলতেছে না, হক যে চাচ্ছে না চাচ্ছে এই ধরনের কোনো কিছু তো বলতেছে না। স্যার এখানে কি অপরাধী শুধু জিয়া? যে কিনছে সে অপরাধী না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি অপরাধী যে বেচছে মানে বিক্রি করছে সেই কি অপরাধী, না যে কিনছে সে অপরাধী? যে কিনছে প্রথমত হচ্ছে যে বিক্রি করছে তার ওই সেন্সে সে বিক্রি করতে পারে না একটা জিনিস, কারণ হচ্ছে তার ওই বিক্রি করার অধিকারটা নাই একটা সেন্স। আরেকটা সেন্স হচ্ছে জলিলেরও যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে সে কেনার সময় আপনার সচেতন ভাবে কিনে নেয়। সেই জন্য আমি বলছি এই দুইটা কনসেপ্টের আলোকে এটা আলোচনা করতে হবে কেসটা, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আর এখানে হকের বিষয়ে আমরা কিছু বলতে হবে না, কারণ হচ্ছে হক তো কোনো কিছু আসলে ডিমান্ড করে না, ঠিক না? যে রিয়েল ওনার আর কি, ওর তো কোনো ডিমান্ড এখানে বলা নাই। যদি বলতো যে ও কতটুকু টাকা পাবে বা ও ডিমান্ড করতে পারে কিনা, সেটা অন্য দিক দিয়ে আলোচনা হইতো। সেজন্য আমার মনে হয় হক নিয়ে এখানে বেশ আলোচনা করার কিছু নাই। এখানে দুইটা পার্সপেক্টিভ আলোচনা করতে হবে, একটা হচ্ছে জলিলের আর একটা হচ্ছে জিয়ার, মানে কে কোন জায়গায় কতটুকু রেমেডি পাবে বা কি লিগেল সুবিধা পাবে। জি স্যার, প্রথমে হয়তো আমরা আলোচনা করব যে জলিল আর কি, যেহেতু জলিল কিনছে আর কি, সে যদি ওই জিয়ার কাছ থেকে প্রোডাক্ট এমন ভাবে কিনছে যেটা মালিক মনে হচ্ছে জিয়া,
সেক্ষেত্রে হয়তো ট্রান্সফার হতে পারে। যে এই কজগুলি লিখে বলবো যে এই কজগুলি যদি থাকে তাহলে হয়তো ভুটটা ট্রান্সফার হয়ে যাবে, আর ওই রিয়েল ওনার এটা পাবে না। আর যদি সে যদি ওই এই কন্ডিশন গুলি ছাড়াই যদি গাড়িটা কিনে ফেলে তাহলে বলবো যে ওই যে ডেবিট এন্ট্রির কারণে সে মানে সে কেয়ারফুল ছিল না, এই কারণে সে লুজার হয়েছে। এভাবে লেখা যাইতে পারে স্যার। ওইটা কি মানে দুইটা কোশ্চেনে আলোচনা করতে হবে এখানে। জি স্যার। ঠিক আছে, আমরা নেক্সট কেসে যাই। তারপর give your answer on the following cases giving appropriate argument in favor of your answer in accordance with the provision of Sales of Goods Act 1930. Mr. A being Mr. B's agent for sale of goods induced Mr. C to buy them by a misrepresentation which he was not authorized by Mr. B to make. এটা বলেন, এটা সহজ আছে, এটা তাড়াতাড়ি বলেন। এটা তো বলে দিতে পারেন যে আসলে বি এজেন্ট হলেও আপনার এজেন্ট দিছে ঠিক আছে, কিন্তু তাকে তো মিসরিপ্রেজেন্টেশন করে কাউকে কোনো কিছু প্ররোচিত করার জন্য কোনো অধিকার দেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনার সি আপনার ক্লেম করতে পারবে যার ড্যামেজের জন্য বা যে কোনো কিছুর জন্য লিগ্যাল অ্যাকশনে সাপোর্ট পাবে, এটা বলে দিবেন। জি স্যার। আর একটা কথা হলো যে মিস্টার বি যে এজেন্ট, মিস্টার এ যে এজেন্ট বি এর, মিস্টার এ রিপ্রেজেন্ট রেসপন্সিবল মিস্টার বি, এই কারণে মানে বিও এখানে মানে হয়তো একই সাথে অপরাধী হবে, কারণ সে যেহেতু একজন এজেন্ট নিয়োগ দিয়েছে, তার কার্যক্রম পরিচালনা এবং ফলো আপ করাও কিন্তু বিয়ের দায়িত্ব। হ্যাঁ এই তো স্যার। আবার সাব এজেন্ট থাকলেও আবার এজেন্ট দায়ী, আবার এজেন্ট দায়ী থাকলে ইয়া দায়ী, কি বলে যে নিয়োগ দিছে সে দায়ী। ওটা তো আমরা পৌঁছেছিলাম। জি স্যার, একটা প্রশ্ন ছিল এরকম। সাব এজেন্ট দিলে তখন এ লায়াবল হইতো, কিন্তু এখানে বি মেইন লায়াবিলিটি হচ্ছে বি এর। জি স্যার, সে মালিক। ঠিক আছে। সে যেহেতু আপনার একে এজেন্ট নিয়োগ দিছে। জি স্যার, তখন ওই এজেন্টের একটি ওই মালিকের অ্যাক্ট হিসাবেই ইয়া হয়, মানে বিবেচনা করা হয়। এটা নিয়ে আর কোনো কেউ কিছু শেয়ার করবেন? তাহলে আমি নেক্সটটাতে যাই। Mr. B of Singapore, under instruction from Mr. A of Dhaka, contract with Mr. C to deliver certain goods to him. তাহলে এর সাথে সি এর কন্ট্রাক্ট হয়েছে, সি কে কিছু ডেলিভারি দিতে হবে, যেটা ওর ইনস্ট্রাকশন দিছে বি কে। Mr. A did not send the goods to Mr. B. কিন্তু বি কে সে কোনো গুডস দেয় নাই, সেন্ড করে নাই, এবং মিস্টার সি সুড মিস্টার বি ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। বি কে সু করছে কন্ট্রাক্ট ব্রিচের জন্য। মিস্টার বি ইনফর্ম মিস্টার এ অফ দ্য সুট, সুটের ব্যাপারে একে ইনফর্ম করছে, এবং মিস্টার এ অথরাইজ হিম টু ডিফেন্ড দ্য সুট, তাকে অথরাইজ করছে সুটটা ডিফেন্ড করার জন্য।
আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু কন্ট্রাক্ট কি এক করছে না বি করছে সি এর সাথে? স্যার এই জাতীয় কেসগুলোর লিখিত একদম প্রপার অ্যান্সার বা সলিউশন কোথায় আছে? কোশ্চেনগুলোর সলিউশন কোথাও আসলে নাই। আর কিছু বই মনে বাইর করে যে কি একটা নাম বলছিল, ওখানে কিছু থাকে, তাও সবগুলো থাকে না, কিছু কিছু কি একটা পাবলিকেশন আছে না? যেখানে অনেকগুলো কোশ্চেন আছে, ওইটার নাম কি বইটা? নবোদয় স্যার। ওখানেও আসলে কোনো একদম হাই লেভেলের 2-5 জন মিলে যে করছে এরকম না, ওখানে হয়তো যে কয়জন ছিল ওদের মাথায় যেটা আসছে ওইটাই লেখছে এরকম, মানে ইনস্টিটিউশন কোনো কিছু বের করে নাই। হ্যাঁ জি স্যার, অ্যাকুরেটলি মানে হবে, একেবারে কারেক্ট হবে, তাও কিন্তু ওখানে যে যা লিখছে তাও কারেক্ট, এটা আপনি ধরে নিতে পারবেন না। আচ্ছা এখন এখানে বলেন যে কন্ট্রাক্টটা কি এর সাথে সি এর নাকি বি এর সাথে সি এর? স্যার বি এর সাথে সি এর। হ্যাঁ, কিন্তু ইনস্ট্রাকশন ছিল এর, ঠিক আছে, কিন্তু কন্ট্রাক্টটা হচ্ছে আসলে সি এর সাথে বি এর। জি স্যার, বি এখানে জাস্ট স্যার এর এজেন্ট হইতে পারে, বা হ্যাঁ অথরিটি দিছে। এখানে আপনার গুডস দেয় নাই বি কে, এবং সি সু করছে এখন মিস্টার বি কে ফর ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য। তো সেই ক্ষেত্রে মিস্টার বি ইনফর্ম মিস্টার এ অফ দ্য সুটের ব্যাপারে ইনফর্ম করছে, এবং অথরাইজ করছে তুমি মামলাটা ডিফেন্ড করার জন্য, সে অথরাইজ করছে তাকে, মানে মামলাটা পরিচালনা করতে পারবে। কিন্তু এখানে তাহলে বলেন সিচুয়েশনটা কি হবে? যেহেতু ব্রিচ অফ কন্ট্রাক্ট লেখা আছে, তাহলে যে ব্রিচ অফ কন্ট্রাক্ট আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন সেইভাবে বুঝে মনে লিখতে হবে। কি লেখা আছে টার্মস এন্ড কন্ডিশন? বলেন না, শেয়ার না করলে তো আসলে বের হবে না। স্যার এটা চাচ্ছেটা কি, আমি এই জিনিসটাই তো বুঝতে পারতেছি না। না, এখানে চাচ্ছে হচ্ছে যে সুটা সি করছে বি কে, জি বুঝছেন? এবার উপরে দেখেন না, গিভ ইউর আনসার অন দ্য ফলোইং কেসেস গিভিং অ্যাপ্রোপ্রিয়েট আর্গুমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার। এখানে কিন্তু বলতেছে যে আপনি যেভাবে আনসার করবেন সেটার ব্যাপারে আপনি খালি মানে ওই ক্লজ দ্বারা করাবেন আর কি, যে আপনারটা ঠিক, ঠিক আছে? সেই জন্য বলছে অ্যাপ্রোপ্রিয়েট আর্গুমেন্ট করার জন্য। তো এই ক্ষেত্রে তো আমরা চিন্তা করতে পারি যেটা, সেটা হচ্ছে ওই যে একজন বললো যদি বি কে আমরা এর এজেন্টও চিন্তা করি, সেই ক্ষেত্রে যদি আসলে বি কে গুডস গুলো প্রোভাইড না করে এবং সাপোর্ট না দেয়, তো তখন সেই ক্ষেত্রে তো আসলে ওই সি সু করলো এই কন্ট্রাক্টটা ব্রিচ করার জন্য, তাহলে সে লিগ্যালি সাপোর্ট পাবে বা লিগ্যাল অ্যাকশন নিয়ে সে তার ক্ষতিপূরণ পোষায় নিতে পারবে। জি স্যার, স্যার এটাই তো হয় স্যার। স্যার এটাই তো হয় স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কন্ট্রাক্ট করার জন্য, গুডস ডেলিভারি করার জন্য, আবার ওকে আপনি গুডস দিবেন না, তো সেই ক্ষেত্রে তো আপনি কোনো জায়গায় রেমেডি পাবেন না। তো তখন লিগ্যাল অ্যাকশন হলে তো লিগ্যাল অ্যাকশন আপনার বিরুদ্ধে হবে এবং সি কে যাবতীয় ক্ষতিপূরণ দিতে হবে। সেটাই স্যার। সেই ক্ষেত্রে বি কে ডিফেন্ড করলেও ওই ডিফেন্ডে তো সে ডিফেন্ড হবে না, আসলে ওই ডিসিশনটা সি এর পক্ষে যাবে। যেহেতু এটা মানে ব্রিজ করা হয়েছে আমার
বি থেকে, ঠিক না? হ্যাঁ, ব্রিজ করেছি কার থেকে? এ থেকে নাকি স্যার? রিসিভার নিয়োগের সাথে তার সাথে আমাদের ডিল করতে হবে, বাকি কাজটা করে দিতে পারবে কিনা। এক, তোমার দেখতে হবে কি রশি অনুযায়ী যে এটা আসলে কনস্ট্রাকশন যখন চুক্তি হয়েছিল তখন কন্ট্রাক্ট হয়েছিল তখন কি রেশিও অনুযায়ী কাজ সম্পন্ন হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাকি কাজটা আমি পুরো 5 লাখ টাকা অন্য কোনো কন্ট্রাক্টর মানে অন্য কোনো কনস্ট্রাকশন কোম্পানির সাথে ডিল করে আমি উঠাতে পারবো কিনা, দেন তখন আমি 15 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিব। এরকম তিনটা জিনিস বলতে। এটা একটা মেইন ইস্যু না, যেটা আপনি ওর জন্য আপনি এখানে লস বিয়ার করবেন। ওকে স্যার, তাহলে এই তিনটে জিনিসই পাওয়া গেল স্যার, আর কোনো ক্লু দেওয়া যাবে কিনা? যদি আপনাদের মানে যৌক্তিক মনে হয় তাহলে আনবেন। এটা তো আসলে মানে আমার মাথায় যেগুলো আসছে আমি এগুলো বলছি, হয়তো আপনাদের মাথায় আরো অন্য কিছু আসতে পারে, তবে অবশ্যই এগুলো যাতে রিলিভেন্ট হয় আর কি। ওকে স্যার, এটা বুঝতে পারছি। না, আর কারো কোশ্চেন আছে এটা সম্পর্কে? কথা বলতে পারেন তো, বললে হয়তো দেখা যাবে আমার মাথায় আসছে না এরকম দুইটা পয়েন্ট আপনারা অ্যাড করতেছেন। তাহলে নেক্সটটা শুরু করি। জি স্যার। Miss Tamanna enters a shop at Bosundara shopping mall to buy a new dress. She tells the shop assistant that she would like to buy the black dress which is displayed in the shop window and price at 5,000. Window te je display ta ache ওই ড্রেসটা সে ব্ল্যাক ড্রেসটাই কিনতে চাচ্ছে, তো সেখানে সে শপ অ্যাসিস্ট্যান্টকে বলছে এটা দেওয়ার জন্য, যেটার প্রাইস 5,000। The assistants removed the dress from the window for Mr. Tamanna. Assistants এখন ড্রেসটা সরাইছে উইন্ডো থেকে তামান্নার জন্য, but when she tries to pay for it at the till, লাস্টে গিয়ে যখন সে ট্রাই করতেছে পে করতে, the manager of the shop informs that it is not for sale. তখন ম্যানেজার বলছে, এই সব ইনফর্ম করছে যে এটা সেলের জন্য না, এটা আমরা ডিসপ্লে পারপাসে রাখছি। He tells her that the dress is for display purposes only. Do you think that the shop manager has acted in breach of contract? স্যার এটা তো কোনো কন্ট্রাক্ট না স্যার, জাস্ট এটা ইন্টেনশন টু অফার, জাস্ট একটা ডিসপ্লেতে কোনো কিছু দেওয়া হলে তার যা একটা ইন্টেনশন, যা মানে একটা অফার দিচ্ছে যে জাস্ট এই আর কি বোঝাতে যাচ্ছে, এটাকে বিজ্ঞাপনও বলা যায় এরকম, যে এটা কোনো কন্ট্রাক্ট হয় না, ডিসপ্লেতে যা দেখা দেওয়া আছে সেটা নেওয়া, এটা এটা তো স্যার ওই বিষয়টা, এটা তো স্পট সেল, তো তাৎক্ষণিক সেল। এই ক্ষেত্রে ওই একটা প্রোডাক্ট যখন আমরা কন্ট্রাক্টই হয় না, তুমি আপনাদের থেকে বুঝতে হবে যে এটা কন্ট্রাক্ট হচ্ছে কিনা, তারপরে না প্রশ্ন আসবে এটা ভাঙতেছে কিনা। স্যার এটা তো কন্ট্রাক্ট হয় নাই স্যার। না, এইটা কিন্তু কন্ট্রাক্ট তো হওয়ার প্রশ্ন আসে না। আমরা যখন দোকানে যাই স্যার কেনাকাটা করি, তখন তো সাধারণত আমরা কন্ট্রাক্ট করি না, এটা হয়তো সেল অফ
কি বলে পণ্য বিক্রয় আইনে ধারায় যদি থাকে কোনো কন্ডিশন, ক্রেতা বিক্রেতার কিরকম স্যার লিখিত কন্ট্রাক্ট হয়? না, এটা তো স্পোর্টস সেল, কয়েকটা সেলের মধ্যে শপিং মল পার্থক্য আছে। জাতীয়, শপিং মল জাতীয় এখানে যে হ্যাঁ, যেমন আমি একটা মুদি দোকানে গেলাম, এটা হলো ওই রকম সেল। আরেকটা কন্ট্রাক্ট হয় আপনি 500 টন কোনো কেমিক্যাল আনবেন, তখন তো এগুলি হাতে কলমে হয়, কাগজে কলমে হয়। আর ওইটা তো স্পট সেল না, ওইটা একটা নির্দিষ্ট টাইম থাকে, যেই টাইমে আপনি প্রোডাক্টটা ছাড়বেন বা দুইটা দুই রকম। এইটা তো এটা হলো মানে ডাইরেক্ট, এটাও একটা কন্ট্রাক্ট, বাট এটা হলো এক পক্ষ আপনি মালটা নিলেন, আরেক পক্ষ আপনি পেমেন্ট করবেন, তখন একটা কন্ট্রাক্ট হয়ে যায় সাথে সাথে, সেটা আরেক কন্ট্রাক্ট। এখানে তো পেমেন্টটা এখনো নিচ্ছে না, যদি পেমেন্টটা নিয়ে নিত দেন যদি এটা রিফিউজ করতো তাহলে এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হতো। কারণ আমি পণ্যটা দোকান থেকে পিক আপ করলাম, কিন্তু আমি তো এখন এটা পেমেন্ট করি নাই, অথবা এটা এখনো বিক্রি সম্পন্ন হয়নি। স্যার আমি একটা বই মানে আমাদের এই যে কন্ট্রাক্টের মানে আপনার এখানে দেখছিলাম, হ্যালো, এখানে বলেছে an invitation to treat is not an offer। জাস্ট আমি এখানে দেখছিলাম এই যে বিষয়টা, তাইতে আর কি বলছিলাম যে an invitation to treat means an invitation to the other party to make an offer, that is we may be prepared to sell। এখানে স্যার সেই গিবসন ম্যানচেস্টার সিটি কাউন্সিল 1979 একটা মামলা হয়েছিল, সেখানে সেইভাবেই আর কি ব্যাখ্যাটা মনে হয় এরকম দিছিল যে এটাকে এইভাবেই বলা হয়েছিল যে ইনভাইটেশন টু ট্রিট নট অ্যান অফার। দোকানদার এটাকে কোনো অফার দিই নাই, যে জাস্ট এটা সে একটা উইন্ডোতে একটা বা ডিসপ্লে করছে, এটা তার সাথে কোনো কন্টাক্ট করার জন্য অভিপ্রায় না, জাস্ট এটা তার একটা প্রোডাক্ট আছে যে এটা দেখাচ্ছে ডিসপ্লেতে আমার এই প্রোডাক্ট গুলো আছে বা এই দাম, তার মানে ওইটা বিক্রির জন্য সেটা রাখি নাই, এটা তার অভিপ্রায় জানাইছে যেটা আমি হ্যাঁ এরকম পণ্য আমার কাছে আছে, আমি এটা বিক্রি করতে বা এগ্রি করতে রাজি আছি বা কন্টাক্ট করতে রাজি আছি, কিন্তু এটা নয়। মানে এরকম কিছু একটা বলা আছে, হয়তো স্যার হয়তো অনেকে আছে ওরা দেখলে দেখতে পারেন 52 পেজে আমরা যে এই বইটা আছে সীমা বইতে স্যার, ফান্ডামেন্টাল অফ ইথিক্স, কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস ল, 52 নম্বর পেজে স্যার এই বিষয়টা একটু উল্লেখ করা আছে। এটা তো ঠিক আছে, এটা আমরা বলতেই পারি যে আসলে এটা কোনো ব্রিচ অফ কন্ট্রাক্ট না, কারণ হচ্ছে এটা কন্ট্রাক্টই হয় নাই। ফার্স্ট কথা হচ্ছে হ্যাঁ স্যার, এটা স্যার একটা অভিপ্রায়। এখন যেটা আমরা পড়ছিলাম যে আসলে ওই সেলের ক্ষেত্রে যেটা পড়ছিলাম আসলে স্যাম্পল দিয়ে যেটা সেল করা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা হয়তো হবে না, এর কারণ হচ্ছে সেই ক্ষেত্রে স্যাম্পল তাকে সেল করা। আমরা এখানে জিনিসটাকে যদি রুল আছে স্যার, আমি আরেকটু বলি, একটা সাধারণ রুল যেটা স্যার, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে স্যার? হ্যাঁ, আমি অন্য দিক থেকে আওয়াজ আসতেছে তো সেজন্য মিউট করছি। এখন যে কথা বলবেন তিনি অন করে বলেন। আচ্ছা স্যার, আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, নরমালি দোকানে যে এই প্রোডাক্ট গুলো থাকবে এবং যার গায়ে প্রাইস উল্লেখ করা থাকবে, প্রাইস দেওয়া থাকবে, প্রাইস ট্যাগ থাকবে, এটা স্যার একটা ওরাল কন্ট্রাক্ট যে আমি ওই জিনিসটা কিনতে পারবো উইথ দ্যাট প্রাইস, এটা কিন্তু অফেন। এটার জন্য রিটেন কন্ট্রাক্ট বা অফার অ্যাকসেপ্টেন্সের কিছু অ্যাডিশনালি ফর্মালাইজের হবে বলে আমি মনে করছি না স্যার। ইন দ্যাট কেস উনি যদি শুধুই উনার ডিসপ্লে পারপাসে এটা রাখতে চায়, তাহলে ইন এডিশন প্রাইস তাকে নিচে বলে দিতে হবে যে এটা ডিসপ্লে পারপাস, নট ফর সেল। উনি যদি স্যার নট ফর সেল ওই ট্যাগটা ওইখানে অ্যাড করে, তাহলে অবশ্যই স্যার এটা সেলেবল না। কিন্তু উনি যেহেতু ওনার এই ডিসপ্লেতে নট ফর সেল ট্যাগটা অ্যাড করে নাই, তাইলে স্যার এটা অবশ্যই ব্রিচ অফ কন্ট্রাক্ট। যখন আমি কিনতে গেছি তখন উনি বলতেছে এটা নট ফর সেল, এটা তো হবে না স্যার। আরেকটা বিষয় হচ্ছে তবে হিডেন একদম ব্রিচ অফ কন্ট্রাক্ট ডিরেক্ট বলতে পারবেন না, কিন্তু ধরেন আপনার পয়েন্টটাও ঠিক আছে, মানে সেইটা আসলে উনি যেহেতু নট ফর সেলের জন্য দেয় নাই, তো সেই ক্ষেত্রে আপনার উনি এটা ডিসপ্লে পারপাসে দেয় নাই হিসেবে হয়তো একটা ফল্ট ওনার আছে, কিন্তু ডাইরেক্ট ব্রিচ অফ কন্ট্রাক্ট বলাটা কি ঠিক হবে? স্যার আরো একটা এখানে কন্ডিশন দাঁড়ায় যে আপনি ডিসপ্লেতে কোনো প্রোডাক্ট যদি শপিং মলে বা কোনো শপে যদি
ডিসপ্লেতে রাখেন সেটা অবশ্যই আপনার কাছে আছে বলে ধরা হবে এবং সেটা আপনি বিক্রির জন্য শো করছেন কাস্টমাররা যাতে কিনতে পারে। তো এখানে যেহেতু সে শো ইনক্লুডিং প্রাইস অলসো, তো এটাই যেহেতু প্রবলেম সে- যে উনি প্রাইস সহ বলে দিছে এখানে। হ্যাঁ, যদি উনি যেহেতু এটা উনি রাখছে এবং সোল্ড আউট উনি ইন্ডিকেট করে নাই, তার জন্য স্যার তার এটাকে সেল করতে হবে, আর নাহলে স্যার কম্পেনসেশন কিন্তু ওভাবে ওই পার্সপেক্টিভ গুলো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনার তামান্না ওকে মানে তাও ক্লেম কি করবে আসলে, এটাতে স্পটে কোনো কিছু তেমন ক্ষতি হয়নি, ঠিক না? এই স্যার এই জিনিসটা স্পট জিনিসটা এটা ওই কোম্পানির রিপুটেশনের জন্য খারাপ হবে, অবশ্যই খারাপ হবে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু কিন্তু এটার জন্য ডাইরেক্ট ব্রিচ অফ লিগেল অ্যাকশন নেওয়া যাবে কিনা এটা তো আসলে হয় না স্যার ওভাবে, তবে রিপুটেশন খারাপ হয়ে যাবে কোম্পানি। সেই ক্ষেত্রে এটা বলাটা টাফ স্যার এখন, এটা ওরকম ভাবে লিগ্যাল অ্যাকশন হবে এটা বলাটা কঠিন। কারণ স্যার এখানে আমি যতটুকু জানি যে স্পট প্রাইসে স্যার প্রাইস আপনি যখন পে করবেন এবং তখনই আপনার একটা কন্ট্রাক্ট তৈরি হয়, কিন্তু আপনি জাস্ট চয়েস করলেন। দোকানদার যে আমার কাছে বিক্রি করতে বাধ্য সেটাও কিন্তু বাধ্য না, যে কোনো প্রোডাক্ট, এটাও একটা ক্লজ আছে আর কি। যখন প্রাইসটা আমরা পে করি তখন একটা লিগ্যাল সম্পর্ক হয়, এর আগে না স্যার। সে যদি আমার প্রাইসটা অ্যাকসেপ্ট করে নিত তারপর যদি প্রোডাক্টটা না দিত স্যার, তাহলে কিন্তু স্যার একটা লিগ্যাল অ্যাকশন আমরা নিতে পারতাম। তখন জিনিসটা প্রাইসটা যদি তখন সে হতো, তখন এই যে ভাইয়া যিনি বললেন এই কথাটাই ঠিক স্যার। যখন আমার সাথে যে না আমার হয়ে গেছে বাট আমি প্রাইসটা ঠিক হয়ে গেছে, বাট এখন নিয়ে বলতেছে না এটা এই দাম আছে এরকম হিডেন করে রাখতে, এটাই এই ব্যাপার মানে সেটাই স্যার। এরকম কি আছে যে ডিসপ্লের জামা এরকম বিক্রয় করা যাবে না, এরকম ধারায় আছে কিনা পণ্য বিক্রয়? স্যার আছে স্যার এরকম, কারণ এটা তো স্যার এগ্রিমেন্টই হয়নি তার সাথে, কারণ সেরকম কিছু এগ্রিমেন্ট হয়নি, যেহেতু সে কন্ট্রাক্ট হয়নি তার বিষয়। একটা বল ট্যাগ লাগানোর ব্যাপার ছিল, যে ওই ট্যাগ লাগানোর ব্যাপারও ছিল কি ছিল না? ডিসপ্লে প্রোডাক্টে তো অবশ্যই প্রাইস ট্যাগ থাকবে স্যার এটা নিয়ে আমরা দুই তিনটা ইয়াতে এক্সপেক্টে লিখে বা দুই তিনটা দিক দিয়ে লিখে এটা ওভাবে করে দিব, এটা নিয়ে আমার কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, আমরা যে বলছিলাম স্যার মানে একটু কি আমরা কার পক্ষে, কিন্তু প্রত্যেকটা আইনের কিন্তু স্ট্যান্ডার্ড আছে, হয়তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে প্র্যাকটিস করি না, কিন্তু আমাদের তো মেইন ফ্যাক্টর জানতে হবে। যেমন বর্তমানে কিন্তু এগুলি সবই আপডেটেড, মানে আপনার স্টক শেষ হয়ে গেলে ওই জিনিসটা সরাসরি অনলাইনে বলেন সব জায়গায় শো করে, হ্যাঁ ওইটা ঠিক আছে। কিন্তু আমি যতটুকু জানি স্যার যে প্রাইস পেমেন্ট হওয়ার সাথে সাথে একটা রাইট তৈরি হয় যে আপনি প্রোডাক্টটা দিতে পারলেন না কেন, তো প্রাইস যেহেতু অ্যাকসেপ্ট এখনো হয় নাই না, ওই প্রাইস না দিলেও যদি একটা কন্ট্রাক্ট হয়ে যায় যে অ্যাকসেপ্টেন্স এবং অফারের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে একটা লিগ্যালিটি ক্রিয়েট হয়ে যায়। যদি বলে যে না পরে প্রাইস দিবে সমস্যা নেই, কিন্তু অ্যাকসেপ্টেন্স হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে, ঠিক আছে? কিন্তু সেলস অ্যাসিস্ট্যান্ট কিন্তু অলরেডি উইন্ডো থেকে ড্রেস সে নিয়ে আসছে, ফাইনালি ম্যানেজার হয়তো এই অফার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা এক্সপ্লেইন করছে যে এটা বিক্রয়ের জন্য না। তো যে ক্রেতা সে তো অবশ্য মেন্টালি এক্সপ্লোডেড হবে না, ওইটা হবে, ওইটা তো অস্বীকার করার না, ওইটা তো হবে। এখন এরকম একটা ক্লু এড করা যায় কিনা যে সেলস অ্যাসিস্ট্যান্টের অজ্ঞতার কারণে হয়তো এরকম কিছু হতে পারে। যাই হোক, এখানে আমার কথা হচ্ছে সে হয়তো হ্যারাসমেন্টের জন্য ক্লেম করতে পারে যে তার যেটুকু সে ইনসাল্ট ফিল করতেছে ওইটার জন্য, কিন্তু ডাইরেক্ট ব্রিচ অফ কন্ট্রাক্ট আসলে এটা আমিও বলাটা ঠিক হবে কিনা, মানে ডাইরেক্ট ব্রিচ অফ কন্ট্রাক্টের মতো সে কাজটা করছে, বলছে তার কাজটা কি ব্রিচ অফ কন্ট্রাক্টের মতো হয়েছে কিনা ওইটাই। স্যার এটা কি সব উইন্ডো তো যদি হয় সেটা তো অনুযায়ী তো এটা অফার হয় না, এই উইন্ডো ডিসপ্লে ওয়াজ নট অ্যান অফার টু সেল, অফার অফ সেল স্যার এটা সব জায়গায় লেখা আছে, এটা কন্ট্রাক্টে পড়ার সময় আমরা দেখছিলাম কি, বাট অনলি অ্যান ইনভাইটেশন টু দিস সো দ্য ডিসপ্লে ডিড নট ইনফ্রিঞ্জ দ্য ল, এটা স্পষ্ট করে লেখা আছে স্যার। এটা ডিসপ্লে প্রোডাক্ট তো স্যার একটা ইমপ্লয়েড কন্ডিশন থাকে না যে আমার এটা বিক্রয়ের জন্য দেওয়া হয়েছে, বাসের মধ্যে উঠলে আপনাকে ভাড়া দিতে হবে, এটা তো স্বাভাবিক।
এটা না তো তো? আপনার ইমপ্লয়েড, এটা তো আপনার ইমপ্লয়েড। তো ডিসপ্লে এটা তো প্রোডাক্ট তো ভাই এইটা ডিসপ্লে কিন্তু প্রোডাক্ট তো এক্সপ্রেস। ভাই আপনি ইমপ্লাইড যে একটা কথাটা কন্ডিশন। বলেন, আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন এই কন্ট্রাক্টটা ওরাল এন্ড এক্সপ্রেস, বাট আপনি যেটা বলতেছেন বাসে উঠলেই যে ভাড়া দিতে হবে, এটা আছে ইমপ্লয়েড কন্ট্রাক্ট, মানে এটা টার্মস, ইমপ্লয়েড টার্মস আছে, যেটা আছে বলা লাগে না, এটা আমরা জানি। কিছুক্ষণ আগে আমি যে লাইনটা বলছিলাম এটা আবার বলেন তো। ও বলতেছেন যে শপিং মলে কোনো মলের মধ্যে যদি আপনার ডিসপ্লে করে সেটা অবশ্যই বিক্রির জন্য, এটাও তো একটা ইমপ্লাইড কন্ট্রাক্ট, তাই না? যাই হোক, আমি স্যার একটা লাইন পেয়েছি, মানে পেয়েছি, a window display was not an offer for sale but only an invitation to treat, so the display did not। এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট বলা যাবে না স্যার, এটাই আমি বলতে চাচ্ছিলাম প্রথমের থেকে, কিন্তু অনেক আর্গুমেন্ট তো আসে স্যার। এখানে কিছু জিনিস হয়তো ক্রেতার ফেভারে বলবেন, কিন্তু ডাইরেক্ট বলা যাবে না যে সব ম্যানেজার ব্রিচ অফ কন্ট্রাক্ট করছে, এটা হচ্ছে মেইন কথা। বুঝা গেছে? তাহলে স্যার আমরা এখানে কি করবো? আমরা এটা দিব যে হ্যাঁ এটা তো যেহেতু কন্ট্রাক্ট হয়নি তাহলে ব্রিজ অফ কন্ট্রাক্ট তো না, কিন্তু এখানে হচ্ছে আসলে তাহলে ক্লিয়ারলি করলে কিভাবে এটা এক্সপ্রেস করব? ফার্স্টে আমরা এটা শুরু করতে পারি হচ্ছে যে কোনো কিছু ডিসপ্লেতে দেওয়ার মানে হয়তো আমরা স্বাভাবিক অর্থে যে বুঝে নিই, যেটা এখন বললো না যে আসলে এটা মানে ইনভাইটেশন টু অফার আসলে আপনার, তো তারপরে অফার, কিন্তু এটা তো ধরেন দুইজনের মধ্যে একটা টার্মস এন্ড কন্ডিশন আসলে ফিক্সড হয় নাই যে ও বিক্রি করবে ও কিনবে এই প্রাইসে, তো সেই ক্ষেত্রে তো এটা টোটাল কোনো কন্ট্রাক্ট আসলে হয় নাই, কিন্তু কন্ট্রাক্ট হয় নাই, তো কন্ট্রাক্ট যেহেতু হয় নাই সেখানে ব্রিচের কোশ্চেন তো আসে না। কিন্তু যেহেতু সে ডিসপ্লেতে রাখছে এবং আপনার ডিসপ্লেতে রাখলে আমরা সাধারণত মনে করি যে আসলে এটা বিক্রি করার জন্য রাখছে, কিন্তু আবার দোকান ম্যানেজমেন্ট বলতেছে আসলে আমরা এটা সেলের জন্য রাখি নাই, তো সেই ক্ষেত্রে আমি ওই কন্ট্রাক্টের ক্লজ ধরে ওকে কোনো কিছু ক্লেম করতে পারবো না, যেটা ওই ব্যবসা এখন বললো না যে ডিসপ্লে ইজ নট ফর মানে অফার, এটা কি বললেন যে এটা লাইনটা? Sir, a window display was not an offer of sale, but only an invitation to treat. এটা স্যার একটা সে বিক্রি করার একটা চেষ্টা, মানে একটা চুক্তি করার, এটা জাস্ট আর কি, মানে এটা কাজ। ইনভাইটেশন টু ট্রিট মানে কি এখানে বলতে যাচ্ছে যে সে একজন বিক্রেতা, তো সেই হিসেবে বিক্রি করার একটা অভিপ্রায় আকর্ষণ করতে পারে, কিন্তু এটা তার সাথে কন্টাক্ট না যে চাইলেই আমি ওইটা ডিসপ্লেটা ওইটা আমাকে দেন, এরকম না, বিষয়টা এরকম বোঝাতে চাচ্ছে। সেই অ্যাঙ্গেলে হয়তো আলোচনা করে দিবেন আর কি। আচ্ছা, আমরা আরেকটা কেস একটু আলোচনা করে নিই, এটা দিয়ে শেষ করবো আজকের ক্লাস, আর আগামীকাল আমি একটু কোশ্চেন গুলো শেষ করে দিব, আর বাকি কোশ্চেন গুলো তো হয়তো 5-6টা কেস আছে, এগুলো আমরা একটা ক্লাসে আলোচনা করে আমি কমার্শিয়াল লটা শেষ করব। মিস্টার ইকবাল receive a check of Pubali Bank Limited dated 7/11/2018 amounting to 50 lakh from Mr. Srinath. Mr. Iqbal deposited the check on 8/11/2018 Thursday at 3 p.m. on his bank First Securities Bank Limited. Mr. Srinath died on 8/11/2018 at 3:30 p.m. in Apollo Hospital, Dhaka. তাহলে একটা চেক পাইছে 7/11/2018 তারিখের, এবং এটা সে ডিপোজিট করছে 3টার দিকে তার ব্যাংকে, আর 3:30টার দিকে যে চেক দিছিল সে মারা গেছে অ্যাপোলো হসপিটালে। On presentation of check, Pubali Bank Limited denied to pay 50 lakh. Give your opinion on the issue.
বলেন। স্যার এটা তো চেক দেওয়ার পরে মারা গেছে স্যার, চেক দেওয়ার আগে তো না। যখন এটা কালেকশন করতে দিছিল তখন আধা ঘন্টা পরে মারা গেছে। এখন এটা তো একটা ইস্যু স্যার এখানে। এখানে আমার কাছে মনে হয় স্যার পূবালী ব্যাংকে ডিনাই করার তো কিছু নাই। হ্যাঁ তো পূবালী ব্যাংকে নিয়ে করার কথা না, ব্যাংকাররা বলতে পারবে যারা ব্যাংকার আছে। স্যার বিষয়টা হচ্ছে যে কি যতক্ষণ না পর্যন্ত ব্যাংকার না জানবে যে তিনি মারা গেছেন বা এবং মিডিয়াতে মানে মিডিয়া বলতে এখানে টিভি প্লাস তাকে ফোনে যদি কনফার্ম না করে আগ পর্যন্ত ব্যাংকার দিতে বাধ্য স্যার। ব্যাংকারকে অবশ্যই এটা ইনফর্ম করতে হবে। আর ব্যাংকার যদি কোনো মাধ্যমে জানতে পারে যে সে মারা গেছে দেন তখন এটাকে সে ডিনাই করতে পারে। কিন্তু স্যার দেখেন এখানে চেক প্লেস করছে 3টের সময়, বাট সে মারা গেছে 3:30, মানে আধা ঘন্টা এখানে কিন্তু একটা ডিফারেন্স টাইম আছে স্যার। আধা ঘন্টা আগে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু মারা যাওয়ার সাথে চেকের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, কারণ একজন অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে তার কোনো থাকে না। তবে এটা ব্যাংককে জানাতে হবে। ব্যাংক না জেনে তো আসলে কে কখনো মারা যাচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার এটা তো আর ব্যাংক হিসাব রাখতে পারে না, সম্ভাবনা। এটা যদি তাকে নোটিশ দেয় অথবা সে যদি মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ তবে ব্যাংক এইটা করতে পারে, ডিনাই করার পক্ষেও যুক্তি দেখাতে হবে। ডিনাই করে ইচ্ছে করলে যে ডিনাই করে দেবে তা নয়, ব্যাংক ডিনাই করলে তার সপক্ষে যুক্তি দিতে হবে এইটা যে ভাই আপনি চেক 3টের সময় দিচ্ছেন, সে 2:30-র সময় মারা গেছে, আমি এটা ইনফর্ম হয়ে গেছি আপনাকে, এটা সম্ভব। কিন্তু এখানে তো স্যার এখানে টাইম ফ্যাক্টরিং কথা বলা আছে যে 3:30 সে মারা গেছে এটা জানছে, কিন্তু সে কিন্তু স্যার প্লেস করছে 3টার সময়, এটা আধা ঘন্টা স্যার। এই বিষয়টা একটু দেখার কেন আনতেছি না মাথায় সেটা হচ্ছে, দেখেন আমরা যেটা জানি সেটা হচ্ছে হাই ভ্যালু চেক যদি হয় তাহলে আপনি 11টার আগে দিতে হবে। কেন? সেই দিন যাতে আপনার মানে ক্লিয়ারিং এটা হয়ে যায়। হ্যাঁ না এটা তো ঠিক আছে স্যার, এটা তো যদি ক্লিয়ারিং চেক হয়। আমি তো এখন ধরেন যেহেতু 11টার পরে চেকটা সাবমিট করছেন তাহলে ওই দিন আর চেক কিন্তু টাকা ঢুকার আপনার কোনো সম্ভাবনা নাই। টাকা ঢুকে কিন্তু আর পরের দিন, ঠিক আছে? তো পরের দিন টাকা ঢুকার আগেও একটা ক্লজ কিন্তু আছে, ওই অ্যাকাউন্ট হোল্ডারকে কিন্তু ব্যাংক ফর্ম দিবে, যেহেতু অ্যামাউন্টটা দেখেন আপনি 50 লাখ। ক্লিয়ারিং হতে গেলে স্যার অবশ্যই ক্লিয়ারিং চেক কি এটা স্যার? এখন ধরেন 50 লাখ একটা চেক, কি বুঝতেছেন আপনি? 50 লাখ টাকার একটা চেকের জন্য তো অবশ্যই হাই ভ্যালু চেক, অবশ্যই হাই ভ্যালু 5 লাখের উপরে গেলে বা 5 লাখের মধ্যে এটা তো এখন অ্যাকাউন্ট হোল্ডারকে উনি একটা ফর্ম দিবে। তো ডিফারেন্স হচ্ছে আধা ঘন্টা। দেখেন 3টা বাজে প্লেস করার পরে ব্যাংক লাইবেল না যে 3:30-এর মধ্যে সে ফর্ম দিতে হবে। যদি 11টার আগে চেকটা প্লেস হয় তাহলে ব্যাংক লাইবেল হচ্ছে 11টা থেকে 3টা 4টা 5টার মধ্যে ফোনটা দিয়ে 6টার দিকে হয়তো বা 6টায় ফোনটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশ ব্যাংক হয়ে চেকটা। এটা ব্যাংকের যে ক্লিয়ারিং এর ইস্যুটা এটা আছে পরের দিন। তো পরের দিন স্যার যেহেতু এটা হচ্ছে সে লায়েবল অ্যাকাউন্ট হোল্ডারকে ফোন দেওয়ার জন্য যে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা মাইনাস হচ্ছে বা এটাতে আপনি সম্মত কিনা। তো যেহেতু চেকটা রিপ্লেস করা হয়েছে 3টায়, সেই ক্ষেত্রে মিস্টার ইকবাল কিন্তু এখানে কোনো রেমিডি আপাত দৃষ্টিতে পাবে না। এর কারণ হচ্ছে এর পরের দিনেই ব্যাংক লায়েবল যে ওকে নক করার জন্য যে আপনার এখান থেকে হচ্ছে। তারপর অনেক সময় পরের দিন, আমি একটা এক্সাম্পল দিই, আমি গত আজকে হচ্ছে শুক্রবার, আমি আপনার একটা চেক প্লেস করছি হচ্ছে মঙ্গলবার, সেটা বুধবারও আমাকে ক্লিয়ার করে ঢুকায় না, এটা ঢুকাইছে বৃহস্পতিবার সকাল 10টায়। যেখানে একদিন বলা থাকে ওখানে ব্যাংক 1.5 দিন পর্যন্ত সময় নেই। তো এখানে তার যেটা ফল্ট সেটা হচ্ছে সে 7 তারিখের চেকটা 8 তারিখ কেন প্লেস করছে? সে তো চাইলে 7 তারিখ প্লেস করতে পারতো। 7 তারিখ প্লেস করলে সে হয়তো ওই টাকাটা ঢুকিয়ে যেত, ঠিক আছে? এখন সে আলোচনা করার সময় এখন সে আর কোনো এখন আর এটা কোনো টাকা পাওয়ার সম্ভাবনা নাই। যেটা হচ্ছে এখন ব্যাংক কি করবে, নমিনিকে যে যাকে নমিনি দিয়ে গেছে ওই মানুষটা, তার সাথে ব্যাংকের একটা আলোচনা হবে। দ্যাট মিনস ওই নমিনি থেকে ব্যাংক পারমিশন নিবে যে এই টাকাটা দেওয়া যাবে কিনা। তো সেই ক্ষেত্রে নমিনি যদি পারমিশন দিয়ে থাকে দেন ইকবাল টাকাটা পাবে, আদারওয়াইজ এখানে টাকা পাওয়ার আর কোনো সুযোগ নেই।
আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার, একটা আমি question ছিল, আমি বলবো? কি একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই বলতে পারবেন, বলেন। স্যার আমি ব্যাংকে আছি, আমিও ক্লিয়ারিং এর চেকের কাজ করি। আমি মানে একটু আগে ঢুকে মানে কথাটা শুনে মানে মনে হলো যে একটু কথা বলি। সেটা হচ্ছে যে যদি যে চেকটা প্লেস করছে, নামটা কি ইকবাল সাহেব, ইকবাল সাহেব মারা গেছে। না ইকবাল এখন সাহেব মারা ইকবাল সাহেব যায়নি। কোন আচ্ছা শ্রীনাথ মারা গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ইকবাল সাহেব চেক পেয়েছে আর কি। ইকবাল সাহেব চেক পেয়েছে আগের দিন, সে চেক প্লেস করছে পরের দিন দুপুর 3টায়। সে যদি সকালবেলা চেক প্লেস করতো এবং যিনি মারা গেছে তখন সে সুযোগ সুবিধা পাবে। যদি সে একটু যদি একটু ওনাকে বলতে দেন পরে আরেকজন বলি না, বলেন। যদি সে পজিটিভ পে দিয়ে যেত, পজিটিভ পে, হ্যাঁ মানে হ্যাঁ ওকে ওকে যদি পারমিশন দিয়ে যেত, সে যদি মারা যাক বা দুনিয়া থেকে চলে যাক, তাহলে চেকটা সমস্যা নেই, চেকটা পাস হয়ে তার ঘরে চলে আসতো। আমি বলতেছি এখানে সে দুইটা ভুল করছে, একটা হচ্ছে 7 তারিখ প্লেস করে নাই, একটা হচ্ছে 8 তারিখ 11টার আগে প্লেস করে নাই। আরেকটা কথা বলি স্যার, আমি শেষ করি। পজিটিভ পেটা সে কিন্তু দিয়ে যায়নি বা তার কাছে বলে নাই। 50 লাখ টাকাটা সাধারণত হাই ভ্যালু চেক হলে পজিটিভ পে দিয়ে যাওয়ার কথা, পজিটিভ পেটা দিয়ে যায় নাই। এটা একটা কারণ, কারণ কেউ তো জানতো না যে সে মারা যাবে। আর 3টার দিক আর সকালের দিক পজিটিভ পে না দিলে আপনার ট্রান্সফারের চেক হোক আর ক্লিয়ারিং চেক হোক, ক্লায়েন্টের কাছে ফোন দিবেই, ক্লায়েন্টের কাছে ফোন দিবেই, এবং যখন পাস করাবে তখনই ফোন দিবে। সে তখন 3টা 3:30 ফোন দিবে, তখন ফোন দিয়ে যদি দেখে যে সে ক্লায়েন্ট মারা গেছে, অথবা ক্লায়েন্টের নামে যদি অন্য কেউ যদি হ্যালো বলে যদি বলে না হ্যাঁ তাকে বিলটা দিয়ে দেন, তাহলে বিলটা দিয়ে দিবে। তখন ব্যাংক লায়াবল না যে সে মারা গেছে কি বেঁচে আছে। কিন্তু যখন যদি ক্লায়েন্ট বলে, আমি একটু বলি স্যার, যিনি পেই আর কি, সে যদি বলে যে উনি তো মারা গেছে, তাহলে ব্যাংক তখন সাথে সাথে চেকটা দিবে না, তখন নমিনির কাছে যেতে হবে। এটা এখন নির্ভর করে যে চেকটা দিয়েছে তার উপরে বা তার রিলেটিভের উপর বা তার নমিনির উপরে। কারণ 50 লাখ টাকার চেক তো যে মারা গেছে তখন অবশ্যই তারা সেটা বিল চেক পাস করতে বলবে না। আর সে যদি পজিটিভ পেটা দিয়ে যেত, তাহলে সাধারণত পজিটিভ পে দেওয়া হয় আর কি। তবে স্যার আরেকটা জিনিস, আমাদের চেক তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, আর যেহেতু সে আগে এটা যেহেতু সে পাস করে দিয়েছে, সেক্ষেত্রে হয়তো ব্যাংক একটু টাইম নিবে, কিন্তু এটা কিন্তু তার রাইট কিন্তু এই টাকাটা পাওয়া। না কিন্তু নমিনি যদি কনসার্ন না দেয়, এই টাকাটা সে পাবে না। হয়তো সে তার পাওনা টাকার জন্য অন্যভাবে অগ্রসর হবে, কিন্তু চেকের আমি যেটা বলেছি এটা মনে হয় আপনাদের মানে বুঝতে আর কষ্ট নাই। কারণ আমি তো বললাম যখন চেকটা প্লেস হবে তখনই ক্লায়েন্টের কাছে ফোন যাবে। ক্লায়েন্ট যদি মারা যায় আর যদি পজিটিভ না দেওয়া থাকে, তাহলে সেটা সকালে দিক আর দুপুরে দিক, সে চেক পাস হবে না। এখানে 3টা কোনো ইস্যু না, ইস্যু হলো চেকের পারমিশন। না আমি ওইটা বলতেছি, যদি 11টার আগে দিত, হয়তো আপনি যেটা বললেন দুপুরের আগে ফোন দিল, যদি পজিটিভ পাই দিত তাহলে তুলে নিতে পারতো। এটার জন্য বলছিলাম টাইমের ব্যাপারটা। জি জি জি, মানে মোট কথা তার সে বেঁচে থাকা অবস্থাতে সে হাসপাতালে ভর্তি, নিশ্চয় সে হাসপাতালে এখন হতে পারে আধা ঘন্টার মধ্যে সে তাকে আইসিইউ তে নিয়ে, অবস্থা খারাপ হইতে পারে না মানুষের। এখন সে তো নিশ্চয় অনেক ক্ষেত্রে হয় যে হাসপাতালে 2-3 দিন থাকে, মারা গিয়েছে 2-3 দিনের মধ্যে। এটা তো কোনো কিছু এখানে প্রশ্নে উল্লেখ করা নাই। না না না, আর শিহাব যেটা বলতেছেন তার পাওনা টাকার জন্য সে এখন অন্যভাবে শুরু করবে। ঠিক আছে, বুঝতে পারছি। আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটার মধ্যেই আমার কাছে প্রশ্নটাই ক্লিয়ার না, মানে এখানে যে প্রশ্নটা করা হয়েছে আই ডোন্ট নো, প্রশ্নটার মধ্যে ক্লিয়ার না। ওই তো স্যার, ওই যে এভাবে প্রশ্নগুলি করা হয়, আমরা যদি 2-3টা কোশ্চেন তো কেস তো আপনাকে কেস হচ্ছে, এই প্রশ্নের মধ্যে অ্যাম্বিগুইটি আছে, প্রশ্নের মধ্যে 2-3 রকমের উত্তরই কারেক্ট হয়। এখানে স্যার আমি বলতে এভাবেই দিতে হবে, আপনার আনসারও তো করতে হবে এভাবে। আপনি যখন একটা জিনিস বলবেন যে হাই ভ্যালু চেকের ক্ষেত্রে আগে 11টার আগে কেন প্লেস করে নাই বা 7 তারিখ কেন প্লেস করে না, তখনই তো এক্সামিনার বুঝবে যে আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার। তো তারা তো এটাই চাই, এখানে তো কেউ আমি যদি উত্তর দিই আমি কেন পজিটিভ পে দেন, আমি এখানে পজিটিভের কথা উঠাবো না। আমি শুধু এটুকুই উঠাবো যে স্যার চেকটা প্লেস করা হয়েছে, চেকের জন্য তাকে পারমিশন ফোন দেওয়া হবে, ফোন দিয়ে দেখছে সে মারা গেছে, চেক হোল্ডার মানে চেকের যে মালিক সে ফোন দিয়ে মানে তাকে বলা হয়েছে যে সে মারা গেছে, চেকটা স্টপ হয়ে যাবে, স্টপ পেমেন্ট হয়ে যাবে। জি স্যার, এটা হয়ে গেল। আবার পরের ধাপে যদি বলি সে পজিটিভ পে দিয়ে দিছে, তাহলে এটা পেমেন্ট হয়ে যাবে, শেষ। দুইভাবে দেওয়া পজিটিভ না, এখানে না পজিটিভ পে এর কথা বলতে পারবেন না, কারণ হচ্ছে ব্যাংক যেহেতু ডিনাই করতেছে, দ্যাট মিন্স পজিটিভ পে পাই নাই। পজিটিভ, আচ্ছা বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝছি। না তো ব্যাংকের কোনো কারণে আসলে ডিনাই করার মানে কারণ ছিল না। জি স্যার।
তো মোটামুটি আচ্ছা, মানে স্যার একটা সেকেন্ড স্যার, আমার একটা কনফিউশন আছে এই জায়গাটায়, ব্যাংকাররা বলতে পারবে। দ্যাট মিন্স কোন একটা চেক অনার হইতে গেলে তার চেকের মালিককে জীবিত থাকতে হবে। অবশ্যই। হ্যাঁ, এটা তো অবশ্যই থাকতে হবে, কারণ ওনার সাথে কন্ট্যাক্ট না না ভাইয়া, এটা ওরকম না। থাকতে হবে। না না, এটা আমি সেটা বলিনি, জীবিত থাকতে হবে এটা কোনো কথা না। ধরেন জীবিত না, সে বিদেশে চলে গেছে, তাকে ফোনে রিচ করতে পারছেন না, আমি জীবিতর কথা বাদ দিলাম, সে বিদেশে চলে গেছে, সে আগের দিন চেক দিয়ে পরের দিন সে ফ্লাই করছে, তাকে ফোনে রিচ করা যাচ্ছে না, বিষয়টা কিন্তু এরকমও হতে পারে। সেক্ষেত্রেও তো দিতে পারবে তখন না। সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রে সে পজিটিভ পে দিয়ে যাবে, পজিটিভ পে দিয়ে গেলে তখন আর ক্লায়েন্টের কাছে ফোন দিবে না, যেটাকে ওই যে সোনালী ব্যাংকে আমরা পজিটিভ পে দেওয়া বলি, বা এক এক ব্যাংকে এক এক রকম বলে। আচ্ছা, মানে হ্যাঁ, মানে আগে থেকে বলে যে আমি তো মানে আনরিচেবল থাকবো, সেজন্য আমি আগেই মানে সম্মতিটা দিয়ে গেলাম। জি স্যার, এরকম কিছু থাকবে, তা না স্যার এই কোশ্চেনটাতে একটা পয়েন্ট যদি ক্লিয়ার হয়ে দিলে সেটা ব্যাংকাররা হেল্প করতে পারবে। এই যে ব্যাংক থেকে যে ফোন দিয়ে একটা কনফার্মেশন হয়, সাপোজ আমি একজন আমার ক্লায়েন্টকে আমি চেক দিলাম, ব্যাংক থেকে আমাকে ফোন দিছে, আমি যে কোনো কারণে ধরতে পারি নাই, ততক্ষণ কি আমার ক্লায়েন্ট হোল্ড থাকবে, চেক ইস্যু হবে না? আমি একটা কথা বলি স্যার, ব্যাংকার কখনো লাইবেল না যে পার্টিকে ফোন করে পজিটিভ পে নিয়ে পজিটিভ ইনস্ট্রাকশন নিয়ে থাকে। আমি বলি এরকম কোনো বাধ্য না। আপনি যেটা বলতেছেন কাস্টমারের দায় আপনার ঘাড়ে নিয়ে বলতেছেন, এটা কোনো লাইবিলিটি না। পজিটিভ পে ইনস্ট্রাকশন দেবে অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংকার এটা আপনি বলতেছেন যে মানে কপাল বাড়ায় সিঁদুর নেওয়া, কথাটা বুঝছেন? এটা কাস্টমারদের সুবিধার্থে নেওয়া হয়। এখন শোনেন, কম্পিটিশন যুগ, এখন ব্যাংকিং অনুযায়ী কিন্তু বলা আছে যে 20,000 টাকার অথবা যদি তার থেকে বেশি টাকা চেক দেওয়া হয় তাহলে অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডারকে তাকে পজিটিভ পে ইনস্ট্রাকশন ওখানে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা ব্যাংকার কি করি, কাস্টমারের সুবিধার্থে আমরা ওভার ফোনে কনফার্ম হই। রাইট, এটা আমারও একমত। আমি এটা আসলে কতটুকু লিগ্যালি বাংলাদেশ ব্যাংকের আপনার বিপিআরডি সার্কুলারে লেখা আছে, কিন্তু আপনি যদি দায় ঘাড়ে নিয়ে ফোন দিয়ে কনফার্ম হতে পারলো না, এটা না, এক কথা আপনি কাস্টমারকে ডিনাই করতে পারেন যে আপনার পজিটিভ পে ইনস্ট্রাকশন দেননি, এটাই ল। এখন আপনি গাড়ি নিয়ে আপনি চেষ্টা করেন কাস্টমার সুবিধার্থে। আমি একটু শেষ করি। আমরা ঘাড়ে নিব কেন? কাস্টমার নিজ দায়িত্বে যে দুইজনের মধ্যে দেনা পাওনা হবে, সেই দুইজনের মধ্যেই কথা হবে যে ভাই আপনি পজিটিভ পেটা দিয়ে নেন। ব্যাংকার কখনোই বলবে না যে আপনি পজিটিভ পে দিয়ে দেন, ওই যে এটা ব্যাংকার কখনোই বলবে না। সেই জন্য বললাম যে এটা ব্যাংকারের লায়াবিলিটি না, যে ফোন দেওয়া। ঠিক আছে, সময় দেখবে যে তার পজিটিভ পে আছে কিনা, অথবা দেখবে সে ফোন করে পাচ্ছে কিনা, দুইটা। ধরেন আমি মিস্টার কামালকেও যদি একটা চেক দিই, তখন কামালই আসলে আমার ফোন দিবে যে ভাই আপনি একটু পজিটিভ পে দেন, ব্যাংক তো আমার পেমেন্ট দিচ্ছে না। এটা তো অনেক সলিউশন হয়ে যায় অনেক সময়। পজিটিভ পে আগে দিতে হবে। কিন্তু স্যার এই যে ইন জেনারেল যে পয়েন্টটা আছে যে আমার ব্যাংক থেকে আমাকে ফোন দিবে, আমাকে পাইলে চেক ইস্যু হবে, আদারওয়াইজ হবে না, এটা তো একটা যন্ত্রণাদায়ক পয়েন্ট। এটা তো হওয়ার কথা না। আমি চেক দিছি মানে আমি যখন চেক দিব আমি জেনে শুনে বুঝেই তাকে চেকটা দিচ্ছি, রাইট অর রং? নিজস্ব সিকিউরিটির জন্য আমাকে ফোন দিচ্ছে, সে ফোন আমি রিসিভ করবো না, পেমেন্ট হবে না, এটা তো একটা যন্ত্রণাদায়ক পয়েন্ট। এটা তো সলিউশন হইলো না। এই জন্য তো আপনি পজিটিভ পে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন চেকের সাথে, বা ব্যাংকে কনফার্ম করবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু ব্যাংক আপনার কাজটা আপনাকে কোঅপারেশন করতেছে, অর্থাৎ জন্য নিজে থেকে করতেছে আর কি। হ্যাঁ, এটা আপনার নিজস্ব সিকিউরিটি বা কোঅপারেশন, যেটা বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার ওটা বলে দিইনি যা ব্যাংক এটা ফোন দেবে, এই কথাটা বলা হয়নি। ব্যাংক এটা কনফার্ম পজিটিভ পে ইনস্ট্রাকশন পাওয়ার পরে এটাকে করবে, এরকম কিছু বলা থাকে। ফোন দেওয়াটা আসলে যন্ত্রণাদায়ক মনে হয়, ফোন দিবে কেন? আমি তো দিই অবশ্যই, কিন্তু এটা আপনার সুবিধার্থে কাস্টমার ক্লায়েন্ট। টাকার অ্যামাউন্ট যদি বেশি থাকে ওভার ফোনে কি কনফার্ম করলে কি সেটা এক্সট্রা পয়েন্ট, সেটা আমার মেইন পয়েন্ট আসা উচিত না মনে করি। এটা অ্যামাউন্টটা অনেক বেশি। আসলে আমরা তো ওই পজিটিভ পে এর কথাটাই বলবো, এখানে ফোনের কথা বোঝা গেছে আরেকটা জিনিস হলো স্যার, অনেক সময় ব্যাংকে আসলে কাস্টমার প্রেসার থাকে, এই কারণে অনেক কিছুই কাগজে কলমের মতো আমরা করতে পারি না, এই কারণে অনেক কিছু
পার্থক্য, এটা নিয়ে আসলে তো বিচলিত হওয়ার কিছু নাই। না পজিটিভ পে অন্য কিছু থাকতে পারে, কিন্তু ফোন কল একটা ইরিটেট ব্যাপার, কারণ অনেক ক্লায়েন্ট অনেক পজিশনে থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এটা অনেক সময় ব্যাংকের জন্য কিছু করা লাগে, যেটা হয়তো ওভাবে করার কথা এভাবে করা লাগে, এটা ভালোটা কমন প্র্যাকটিস হয়ে গেছে এই ফোন দিয়ে কনফার্ম করা। আমি আরেকটু বলি স্যার, এই কেসটা একটু আলোচনা করা হয়েছিল যে ব্যাচে ধরানোর সময় 11টার সময় অমুক সময়, এইটা কিন্তু স্যার এইটা আলোচনার ইস্যু না স্যার। এটা কিন্তু এটা একজন ইনিশিয়াল ইনস্ট্রুমেন্ট দিছে, বাট এইটাই পর্যন্ত যথেষ্ট। সে ব্যাংক ডিনাই করছে, এই কেন ডিনাই করছে এর সপক্ষে যুক্তি দিতে হবে। আর যদি ব্যাংক এটা মানে এটাই আর কি প্রশ্নের মূল উৎস ছিল, কিন্তু স্যার ব্যাচে ধরাতে পারবে কিনা, কয়টার সময় আছে কিনা, হাই ভ্যালু কিনা, আমার কাছে মনে হয় যেন এটা তো স্যার সম্পূর্ণ ব্যাংকিং সেক্টরে চলে গেল। এটা তো আমার কাছে একটু আলোচনা করলাম অনেক কিছু বোঝার জন্য, জানার জন্য। এখন তো অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার, এখন যার যার সুবিধা আমি একটু হয় ওটা দিচ্ছি স্যার। এখানে যে কোশ্চেনে যে অ্যানসারটা দেন 100 জন 100 রকম করে আনসার করবে, ঠিক আছে? তবে স্যার আমার একটা প্রশ্ন আপনার কাছে ছিল। আমরা তো সেলস অফ ওই যে কি বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে অনেক কিছুই করছি, কিন্তু ওই যারা পে করবে বা এরা যদি মারা যায়, তো সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন তো মানে আমরা দেখি নাই স্যার। এরকম কি আছে কোনো কোশ্চেন? আপনারা সেন মিত্র বই একটু দেখেন না, ইয়ার কোশ্চেনে তো এরকম আসছে নাকি? হ্যাঁ একটু দেখতে হবে স্যার সেন মিত্র বই, এরকম কোনো আমি পাইনি। 100টার মধ্যে যদি 80টা কোশ্চেন রেডি করতে পারে, আর 20টা একটু আপনারা করেন। জি স্যার, তাইলে ওইটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমি একটু জিনিস জানতে চাচ্ছি, এখানে যে কোশ্চেনটা করা আছে এটা কি ব্যাংকের যে বাস্তবতা বা যে রিয়েলিটি এটার সাথে মেইনটেইন করে তো আমরা কোশ্চেনের অ্যানসারটা করব নাকি? সেটা অবশ্যই সমস্যা নাই। এখানে আমি তো বললাম আমরা অনেক কিছু কথা শুনলাম। আমরা ভাইয়া যেটা বললেন আমি বলি স্যার এদিকে রিয়েলিটির উপর করা উচিত না। আমার মনে হয় ব্যাংকিং আইন যদি থাকে, কারণ আমাদের এখানে নিজস্ব কিছু ব্যাংক কর্মকর্তা আছে যারা ফোন কর। এখানে আমি তো বলতেছি ফোনের কথা কে তুলতে বলতেছি, আপনি যেটা আইন এটা বলেন যে পজিটিভ লিগ্যালি যে পয়েন্ট সেটা বলতে হবে। আর স্যার আমরা স্যার একটু স্যার 1 মিনিট লাগবে স্যার। বিষয় হচ্ছে স্যার ভাইয়া যেটা বললো লেস দেন 50,000 হলে কোনো ফোন যাবে না আপনার কাছে, আপনার সাইন দেখেই দিয়ে দিবে। বাট আপনার যদি মোর দেন 50,000 হয়, সেক্ষেত্রে চেক বলেন, আরটিজিএস বলেন, বিএফটিএন বলেন, অথবা ফান্ড ট্রান্সফার বলেন, একই ব্যাংক থেকে একই ব্যাংকে অনলাইন ব্যাংকিং বলেন বা অনলাইন ট্রানজাকশন যেটা আমরা বলি, সেক্ষেত্রে 1 লাখ টাকা হলে বা 50,000 উপরে হলে, আগে 1 লাখ টাকা ছিল এখন 50,000 করেছে বাংলাদেশ ব্যাংক। 50,000 তো 1 টাকা হলেই আপনাকে ফোন দিবে। আর তখন যদি আপনাকে ফোনে না পায়, আমি লেট মি ফিনিশ, যখন যদি আপনাকে ফোনে না পায় আপনার চেকটা রিটার্ন হবে অথবা অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে না। সেটা বলি এখন, ঠিক আছে আপনার পয়েন্ট কি এখানে জানেন, আপনি এটাই ফলো করতে হবে। আচ্ছা, এটা কি আপনার ব্যাংকের ইন্টারনাল পলিসি নাকি লতে আছে? লতে আছে, বাংলাদেশ ব্যাংকের লতে থাকলে অবশ্যই মানবো, বাট ব্যাংকের ইন্টারনাল পলিসি মানবো, সেটাই আমি বলতেছি। না ব্যাংকে শুনেন, কোন ব্যাংক ইন্টারনাল পলিসি দিয়ে চলে না আসলে ভাই। এটা বাংলাদেশ ব্যাংক যেটা পলিসি দিয়ে দিয়েছে সেটাই সব ব্যাংকে মানতে হয়। চলে স্যার আমার মনে হয় কোশ্চেনটা ছিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে, ব্যাংকিং আইন থেকে না। আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের পয়েন্ট থেকে দিতে হবে। চেকটা তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যেই পড়ে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হলো চেকের ক্ষেত্রে যেটা রুল প্রযোজ্য এটা আমার আনতে হবে, বুঝছেন? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রথম দুইটার আপনি প্রমিসরি নোটের আর বিল অফ এক্সচেঞ্জের কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনই তো বাংলাদেশে নাই। আপনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ধরে লাভ আছে? এখন চেকের জন্য যে রুল বাংলাদেশে প্রযোজ্য ওইটাই আপনার আলোচনায় আনতে হবে। ঠিক আছে, ওকে তাহলে। জি স্যার। আল্লাহ হাফেজ।